অবশেষে গাজায় কার্যকর বহুলাকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি শনিবারের মধ্যেই সরবে আইডিএফ সেনারা। সোমবার জিম্মি মুক্তির কথা পর্যবেক্ষণে সেনাদল পাঠাবে যুক্তরাষ্ট্র। Entered Gaza and the combined military and diplomatic pressure that isolated Hamas, I think, has brought us to this point. I want to personally thank both of you. ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মত পার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই মত বিশ্লেষকদের। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, সেটা নির্বাচন কমিশনের বিষয় বললেন মির্জা ফখরুল। নির্বাচন না হওয়া পর্যন্ত গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে এগিয়ে যেতে পারবো না। শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচল অবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। রাজধানীতে পুলিশের মাথা ব্যথা, আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 6 মাসে গ্রেপ্তার হাজার খানেক, ঢালাও ধরপাকড় নয়, দরকার বিচার ও রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে, তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনো, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অবশেষে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবারের মধ্যে উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। সোমবার নাগাদ সকল জিম্মি ছাড়া পাবে হামাসের কাছ থেকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু আকাঙ্ক্ষিত এক নিশ্চিন্ত রাত পার করল গাজাবাসী। ছিল না কোনো হামলা, যুদ্ধবিমান, ড্রোন কিংবা বোমাবর্ষণের শব্দ। বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা, যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয়। নেতানিয়াহু জানান, লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ। আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছি। 2 বছরের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল জীবিত এবং মৃত জিম্মিদের সকলকেই ফিরিয়ে আনা, এবং সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সাহায্য ছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না। যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার মধ্যেই গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। বাকি 2 ধাপে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। আর 72 ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার, সাহায্য প্রবেশ, রাফা ক্রসিং খুলে দেওয়া হবে। এছাড়াও ইসরায়েলি কারাগারে আটক 250 জন বীর ফিলিস্তিনি, 7 অক্টোবরের পর আটক হওয়া গাজা উপত্যকার আরও 1700 বন্দী সহ সব নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। আমরা মধ্যস্থতাকারী ভাই ও আমেরিকান প্রশাসনের কাছ থেকে গ্যারান্টি পেয়েছি, তারা সকলেই নিশ্চিত করেছে যে যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। الذين تم اعتقالهم بعد 7 أكتوبر। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 67,000-এর বেশি মানুষের। অনিক রহমান, যমুনা নিউজ।
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মিশর থেকে উপত্যকার পরিস্থিতির উপর নজর রাখবেন তারা। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার। মার্কিন সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে তথ্যটি। যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কোপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে তারা। শেষ মুহূর্তে বন্দি বিনিময় তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচিত ফিলিস্তিনি রাজবন্দি মারওয়ান বারঘুতির নাম। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা ভাবা হয় ফাতার এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারঘুতির উপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়গ। জানা যায়, বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ সহ মধ্যস্থতাকারীরা যে বন্দি তালিকায় স্বাক্ষর করেছেন সেখানে অন্তর্ভুক্ত ছিল বারঘুতির নাম। তবে ইসরায়েলি মুখপাত্র জানিয়েছে, এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না জনপ্রিয় এই নেতা। এছাড়া বাদ পড়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত, হামাস নেতা হাসান সালামা এবং আবদুল্লাহ বারঘুতির নামও। ইসরায়েলের এই পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়। দর্শক, লিবিয়া থেকে 309 জন বাংলাদেশি দেশে ফিরেছেন আজ দুপুর নাগাদ। তাদের বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী MA আজিজ। আজিজ, লিবিয়া থেকে প্রত্যাবাসিত বাংলাদেশিরা কি বলছেন, তাদের অভিজ্ঞতা কেমন ছিল? ধন্যবাদ শাওন। লিবিয়া থেকে 309 জন বাংলাদেশি ফিরে এসেছেন। তারা স্বেচ্ছায় ফিরে এসেছেন মূলত, যেটি লিবিয়া দূতাবাস আমাদেরকে জানিয়েছে। সেখানে তারা যে বিষয়টি আমাদেরকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আমাদেরকে যেটি জানিয়েছে যে নানান রকম নির্যাতন, দুর্বিষহ জীবন এবং আয় ইনকামের সোর্স না থাকায় মূলত তারা দেশে ফিরে এসেছেন। এখানে সকাল সাড়ে 10টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছেছেন। এর পরপরই ইমিগ্রেশন শেষে তারা এখন বের হওয়া শুরু করেছেন, এক এক করে বের হচ্ছেন। আমাদের সাথে কয়েকজন ভাই আছেন যারা লিবিয়া থেকে দেশে ফিরেছেন। আমরা কথা বলতে চাই তাদের সঙ্গে। আপনি কেন ফিরে এসেছেন? আমি ফিরে আইছি আমার ধরে নিয়ে গেছে গা। আমার বিক্রি করে দিচ্ছে এক বাংলায়, আমার বাড়ির পাশাপাশি বাড়ি বিক্রি করে দেওয়া এইটা লেগেছি। 2জন লোক বিক্রি করছে, 40 লক্ষ টাকা ছুটছি, বিড়া বাড়ি সব বেঁচে চালাইছি। এখন আপনার কি অবস্থা? এখন আমার কোনো অবস্থা নাই, এখন অবস্থা হাসিন। আপনি কেন ফিরে এসেছেন? আমাকে দালালে নিয়েছিল, দালালে বলছে যে সই সালামতে পৌঁছে দেবে 12 লাখ টাকা 15 লাখ টাকা কন্ট্যাক্ট করে নিছে, নিয়ে আমাকে বিক্রি করে দিয়েছে মাফিয়ার কাছে। বিক্রি করে আমার কাছ থেকে 35 লক্ষ টাকা আদায় করছে। 35 লক্ষ টাকা আদায় করার পরে মাফিয়ার হাতে আমি অনেক মার দূর খাওয়ার পরে তারপরে নিজের হাতে ছুটানোর পরে আমি এক দূরসম্পর্কের আত্মীয়র কাছে গিয়ে 3 মাস এখন আপনার 5 মাসের মতো থাকছি। 5 মাস থাকার পর আমি তারপর এম্বাসির মাধ্যমে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমি দেশে ফেরত আসি। ধন্যবাদ। শাওন, শুনছিলেন যে 309 জন যারা ফিরে এসেছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তারা বলছেন যে তারা সেখানে নানান রকম দালালের খপ্পরে পড়ে বা বাংলাদেশ থেকে যারা তাদেরকে পাঠিয়েছেন তারা নানান রকম প্রতারণা করেছে তাদের সঙ্গে। এর মধ্যে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা 10 বছর, অনেকে 2 বছর, অনেকে 5 বছর সেখানে ছিলেন। তবে অনেকে যারা অপহরণের শিকার হয়েছিলেন তাদের বেশিরভাগ টাকা পয়সা সেখানে দিয়ে দেশে ফিরে আসতে হয়েছে। এর পাশাপাশি শাওন, আপনাকে জানিয়ে রাখি যে লিবিয়াতে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে আরও অনেক বাংলাদেশে আবেদন করেছে দেশে ফেরার জন্য। তাদেরকেও খুব দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা করছেন বলে ফিরে আসার জন্য ইতিমধ্যে আরও অনেকে আবেদন করেছেন। নিশ্চয়ই তাদেরকে ফিরে আনা হবে। অনেক ধন্যবাদ আজিজ আপনাকে। ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল। বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 24 বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার। জীবন এবং রক্ত
বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। আর যখন তারা সবাই একমত হয়ে যাবে তখন তো স্বৈরাচার ব্যবস্থা তারা দাঁড়াবে। 7 দিনের জুটের মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো এই যে সে যে রাজনৈতিকভাবে বেঁচে আছে, টিকে আছে, এটা পাবলিককে জানাচ্ছে। তবে অবাধ ভোটের জন্য প্রশাসনের শক্ত অবস্থান জরুরি। দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি। গেল 14 মাসে সরকার দৃশ্যমান তেমন কিছু দেখাতে পারেনি বলে অভিযোগ বিশ্লেষকদের। এখন জনপ্রশাসন সচিব নিয়েও যেটা হচ্ছে, এটা কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কারণ তারা যদি এটা করতেন যে না, আপনারা তো কয়েক মাস পরে ক্ষমতায় আসবেন, তখন আপনারা আপনাদের মতো সাজাবেন, এখন আমরা আমাদের মতো দেব, এই দোদুল্যমানতাটা কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য এটা কিছুটা তাদেরকে দুর্বল করতেছে। নির্বাচন কমিশনও প্রত্যাশিত অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারেনি বলে মত এই সাবেক কর্মকর্তার। নির্বাচন কমিশন তো এই কথা বলবে না যে আমরা একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তারা বলবে যে আমরা কোনো ছাড় দেব না। এছাড়া ধরেন এখনও ডিসি নিয়োগটা হয় নাই, মাঠে তো এখন যাদেরকে বদলাবেন তাদেরকে এখনই পাঠানোর সময়। এমনিতেই নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার ঝুঁকি থাকে, তার উপর 5 আগস্ট পরবর্তী সময়ে সে আশঙ্কা আরও বেড়েছে। তাই আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে নির্বাচনী সরকারকে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটি নির্বাচন কমিশনের বিষয়। ধানের শেষ অপ্রতিরোধ্য, তাই অযথা টানাটানি করা হচ্ছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই পথ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে ফেরানো হবে গণতন্ত্র। বলেন, সংস্কারের সাথে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যাচার করা হচ্ছে। নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে, নতুবা নির্বাচন হবে না। এছাড়া ভোটের সময় সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিএনপিকে ঠেকালেই সাফল্য পাবে বাংলাদেশের শত্রুরা, এই মন্তব্যও করেন তিনি। এ সময় শহীদুল আলমের মুক্তি দাবি জানিয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। শাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই চায় এনসিপি। আর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। লামিয়া তিথের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে এনসিপি, তবে ইসির গেজেটে থাকা 50 প্রতীকের তালিকায় নেই শাপলা। নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও শাপলা প্রতীকই চায় এনসিপি। ইসির চিঠির জবাবে শাপলার 7টি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি। তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে 150টা যে মার্কা তারা নতুন অন্তর্ভুক্ত করবে সেখানে শাপলা থাকবে। এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটার জন্য বলেছি যে এই মার্কাটা আমাদের জন্য সংরক্ষণ করা হোক। এরপরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক, তখন আমাদের সারা দেশের যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল শাপলা এটা নিয়ে জুলাই পদযাত্রায়, মানে এটা ন্যাচারালি ঘটেছে। এই মার্কার সাথে আমাদের একটা অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে, ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই। জাতীয় প্রতীকের শাপলা যেমন আছে, ধানের শীষ আছে, সেখানে পাটপাতা রয়েছে, তারকা রয়েছে, এমনকি যে গোলবৃত্ত সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ। যেহেতু জাতীয় প্রতীকের অংশের মধ্য থেকে
তারকা একটা দলের প্রতীক, আবার ধানের শীষ আর একটা দলের প্রতীক আছে। সেক্ষেত্রে শাপলা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের আসলে কোনো বাধা থাকার কথা নয়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে, যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলি বলেছেন, তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির। প্রতীক শাপলা পেতে কোনো আইনগত কোনো বাধা নেই। যদি এনসিপিকে শাপলা দিতেই হয় তাহলে বিধিমালার একটা ছোট্ট সংশোধনী করতে হবে, যে বিধিমালা তোরসেল এত নম্বরে এই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হলো, ছোট্ট একটা। আর বিধিমালা এটা খুব একটা কঠিনও কাজ নয়, এটা মূলত তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন, শাপলা না দিলে নির্বাচনে অংশ নেবেন কিনা বিবেচনা করবেন তারা। কমিশনের আইনগত দিকে কোনো বাধা নেই আমাদেরকে শাপলা প্রতীক বরাদ্দ করতে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে কমিশনের সদিচ্ছার অভাব শাপলা প্রতীক বরাদ্দ করতে, এবং এর সঙ্গে কোনোভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটাও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচলাবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবেই কমিশনকেই বহন করতে হবে। এই প্রতীক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে, এটা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক, কিন্তু আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এ নিয়েও প্রশ্ন আছে এনসিপির শীর্ষ নেতাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিলের চেষ্টা করছে আওয়ামী লীগ কর্মীরা। নিয়মিত বিরতিতে হচ্ছে গ্রেপ্তারও। গেল 6 মাসে এই সংখ্যা হাজার খানেক। গোয়েন্দা পুলিশের তথ্য, অক্টোবরে রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা আছে। বিশ্লেষকরা বলছেন, ঢালাওভাবে গ্রেপ্তারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, দরকার রাজনৈতিক সিদ্ধান্তের। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। তীব্র গতিতে ছুটেন তারা। সামনে থেকে অনেক মোবাইল থেকে চলে ভিডিও ধারণ। আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেয়া এসব ভিডিও দেখা যায় দলটির ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ভিডিওতে দেখা যায় জন 50 ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে। কয়েকটি স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যে সটকে পড়ছেন যে যার মতো। ঝটিকা মিছিলের পর গ্রেফতারও হচ্ছেন অনেকে। কাউকে কাউকে গ্রেফতার দেখানো হচ্ছে পুরনো মামলায়। পুলিশের তথ্য অনুযায়ী গত 6 মাসে রাজধানীতে আটক হয়েছেন আওয়ামী লীগের প্রায় 1000 কর্মী। যারা গ্রেফতার হচ্ছেন তাদের অনেকেই ঢাকার বাইরের আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা অঙ্গ সংগঠনের নেতা। আওয়ামী লীগ অক্টোবর জুড়ে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্রে। টার্গেট অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করা। তাই ঢাকার কোথাও মিছিল বা মিছিলের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে কড়া নজরদারি জারি রাখতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড। পরিস্থিতি সামাল দিতে না পারায় এরই মধ্যে ধানমন্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলিও করা হয়েছে। আমরা সবসময় সচেষ্ট রয়েছি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমরা ইতিমধ্যে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। আশা করি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, দরকার হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক ঐক্যমত্য। এই নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে, সোশ্যাল মিডিয়াতে তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনও, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে সেই প্রতিহত করার চেষ্টা যদি তারা চালায়, তাহলে জনগণ অর্থাৎ ভোটারদের যে নির্বিঘ্নে বা ভয়হীনভাবে যে ভোট প্রদানে অংশগ্রহণ করা, সেই জায়গাটি তো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা সফল হবে না। অরাজকতা সৃষ্টির যে কোনো চেষ্টাই মোকাবেলা করা হবে কঠোরভাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
কুমিল্লায় বেহাল সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের কাচিসার এলাকায় এই প্রতিবাদ জানান তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভাঙাচোরা সড়কটিতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। কয়েকদিন আগে একজনের মৃত্যু হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। সড়কটি দুটি উপজেলার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক, কিন্তু দীর্ঘদিন 14.5 কিলোমিটারের এই রাস্তায় সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রতিবছর ঘটা করে বিশ্বে ডিম দিবস পালন করা হয়। আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই উদযাপনে আদৌ কি কিছু আসে যায়? কথা বলছি কারণ একসময় সবচেয়ে সহজ প্রোটিনের উৎস এখন অনেকেরই নাগালের বাইরে। ইচ্ছে হলেও সবসময় ডিম কিনতে পারছে না নিম্নবিত্তরা। খামারিরা বলছেন, ব্যবসায় টিকে থাকাই দায়, কারণ বাজার নিয়ন্ত্রণ করছে অদৃশ্য শক্তি। সরকার বদলালেও এই অচলায়তন বদলায়নি। ডিমকে বলা হয় সুপারফুড। এই ছোট্ট গোলাকার খাবারে আছে শরীরের দরকারি 9 ধরনের ভিটামিন, মিনারেল আর প্রোটিন, যা সহজে হজম হয়। তাই বিশ্বজুড়ে ডিমকে মনে করা হয় সবচেয়ে সাশ্রয়ী পুষ্টির উৎস। বিশ্বে প্রতি বছর বিক্রি হয় 16 ট্রিলিয়নেরও বেশি। 2024 সালে এই বাজারের আকার ছাড়ায় $230 বিলিয়ন। ডিমের শীর্ষ উৎপাদক চীন, যুক্তরাষ্ট্র ও ভারত, যদিও দক্ষিণ এশিয়ার বাস্তবতা আলাদা। বাঙালি রসনা বিলাসে ডিমের জুড়ি নেই, কিন্তু সেই দিন যেন ফুরাচ্ছে। যেমন এই খাবারের দোকান, 10-15 টাকায় 1 প্লেট ভাত, সাথে একটা সেদ্ধ ডিম মানেই ছিল পূর্ণ আহার। কিন্তু এখন সেই ডিম যেন বিলাস বস্তু। আগে দিনে যত ডিম বিক্রি হতো এখন তার অর্ধেক, কারণ ভুনা করার খরচ নাকি বেশি। তবে অমলেট বিক্রি করলে একটি ডিম ভাগ হয়ে যায় দুজনের প্লেটে। যদি বলে 30 টাকা, আমরা তো 30 টাকা বিক্রি করতে পারবো না। যদি বলে 40 টাকা, সে তো আর খাবে না, খায় না। তখন বলে ভাজি দেন বা ডাল দেন বা আলু ভর্তা দেন। এই মুহূর্তে বাজারে ডিমের তেমন সংকট নেই। রাজধানীর মূল যোগান আসছে কাপ্তান বাজার আর তেজগাঁও আড়ত থেকে। কিন্তু এসব বাজারে দামের ওঠানামা চমকে ওঠার মতো। যেমন কিছুদিন আগেও যে ডিম বিক্রি হতো ডজন 120 টাকায়, এখন তো 130, আগে ছিল 140 বা তারও বেশি। মানে দাম কখনোই স্থির থাকে না, যেন কোনো অদৃশ্য হাত ঘুরিয়ে চলছে ঘড়ির কাঁটা। 100 ডিম বাড়লি, 60টা ডিম বেরি আর 40টা ডিম বেরি গুঁড়া ডিম, মানে ওই ডিমটা বিক্রি করতে 1 টাকা দরজন। ডিম কিনছে 10 টাকা করে, এখন দেখা যায় ডিম 12 টাকা, 13 টাকা, 14 টাকা হয়ে যায়। এখন মানুষের আয়ের সাথে ব্যয় মিলতেছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে একজন মানুষের প্রতি বছর 180টি ডিম অন্তত খাওয়া উচিত। এটা গড় হিসাব। বাংলাদেশের ক্ষেত্রে সেই সংখ্যাটি 125, অর্থাৎ দেশের প্রায় 1/3 মানুষ আমিষ এবং অ্যামাইনো অ্যাসিডের সংকটে ভুগছেন। যে পরিমাণ ডিম সারা বছর উৎপাদিত হয়, তাতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই পণ্যটির বাজারে কোনো ধরনের সংকট নেই। কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের বৈষম্য তৈরি হয়েছে। এক তো যারা ডিম খাচ্ছেন, অর্থাৎ ভোক্তারা, তাদের ভিতর এক ধরনের বৈষম্য রয়েছে, কেননা দরিদ্রের পাত থেকে ডিম একেবারে উঠে যাওয়ার অবস্থা। উচ্চবিত্তের ক্ষেত্রে সেই বাস্তবতা ভিন্ন। আবার যারা উৎপাদন করছেন ডিম, সেখানে ছোট ছোট বেনিয়ারা লোকসান কিংবা পুঁজির অভাবে হারিয়ে যাচ্ছেন। একটা মাঝারি আকারের পোলট্রি খামার গড়তে এখন লাগে কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকা। আগে অবশ্য এটা সম্ভব ছিল অর্ধেক টাকাতেই। এদিকে আবার গত 1 বছরে শুধু ফিডের দাম বেড়েছে 25 থেকে 30%। দাবি করা হচ্ছে প্রতিটি ডিমের উৎপাদন খরচ এখন 10 টাকার বেশি। তার উপর একই সাথে ফিড আর মুরগির বাচ্চা বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে একাধিক কর্পোরেট কোম্পানি। এই ধাক্কা সামলাতে না পেরে ব্যবসা ছেড়েছেন কয়েক হাজার খামারি। 1 বছর আগে ফিডের দাম ছিল কম, এই 1 বছরে ফিডের দাম অনেক বাড়ছে। অথচ ফিডের মিটপন, সয়াবিন, ভুট্টা এগুলির দাম ঠিকই কমছে। এরা কি আজকে বলে 10 টাকা কমে গেছে, 10 টাকা কম দিতেছে, আরেক দিনে কইতেছে না 20 টাকা কমেছে, 20 টাকা কম দিতেছে, কিন্তু আমরা কোনো নির্ধারিত রেট দিতে পারি না। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ, সবাইকে সমান চোখে দেখছে না নতুন সরকারও। ফলে সিন্ডিকেটের প্রবণতা থামেনি, চেষ্টা নেই ছোট উদ্যোক্তাদের ধরে রাখার। ডিমের উৎপাদন খরচ 10 টাকা থেকে 10.5 টাকা। অতএব পাশের রাষ্ট্রের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের দ্বিগুণ উৎপাদন খরচ। সরকারি নীতি নির্ধারক পর্যায়ে যদি ক্ষুদ্র খামারিদের দিকে নজর দেয়, তাদেরকে কীভাবে টিকিয়ে রাখা যায়, তাহলেই আসলে ডিমের সিন্ডিকেটও ভাঙবে। 2031 সাল নাগাদ মাথাপিছু ডিমের ভোগ 165-তে নিয়ে যেতে চায় সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচাই।
এই প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি করে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। র্যালির আগে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন বলেন, শুধু সচেতনতার অভাবে দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রায় 7,000 মানুষ মারা যান, আক্রান্ত হচ্ছেন 13,000। বলেন, সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের অভাবে দেরিতে শনাক্ত হওয়ায় বাড়ছে মৃত্যুহার। জানান, দেশের প্রায় 500 সরকারি হাসপাতালে স্ক্রিনিংয়ের সুযোগ রয়েছে। লজ্জা না পেয়ে স্বজনদের জীবন বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন বলেন, স্তন ক্যান্সার থেকে বাঁচতে সজাগ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সংস্কার কমিশনে করা হয়েছে সুপারিশ, জটিল রোগীদের স্বাস্থ্য বীমার আওতায় আনা এবং ওষুধের দাম কমানোর কথাও বলা হয়েছে। আমাদের দেশে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হয় যে ব্রেস্ট ক্যান্সার এবং স্তন ক্যান্সার, এবং তার একটা বড় অংশ মারা যাচ্ছে আমরা এর মধ্যে জেনেছি। সুতরাং স্ক্রিনিং করা, নিজেদেরকে সচেতন করা, সজাগ হওয়া, এগুলো যে খুবই গুরুত্বপূর্ণ। লক্ষণ দেখা দেওয়ার আগেই চেক আপ করতে হবে যাদের মধ্যে ঝুঁকি আছে। এই জিনিসটা হচ্ছে না এবং স্বাস্থ্যকর জীবনযাত্রাটা ওইভাবে মানুষ গ্রহণ করছে না। দেশের 4,86,00,000 মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। 2.5 কোটি লোক জানেই না তাদের ব্লাড প্রেশার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সবচেয়ে আতঙ্কের বিষয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে মাত্র 16% রোগীর। এতে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকিতে 4 কোটি মানুষ, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যবস্থার জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা কাবুল মোল্লা, বয়স 38। রক্তচাপ বেশি থাকলেও গুরুত্ব দেননি কখনো। সম্প্রতি হার্ট অ্যাটাকের পর ভর্তি হয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খেতে বলছিল, কিন্তু ওষুধ খেলেও দেখি যে নর্মাল, না খেলেও নর্মাল। প্রেশার লাস্টে যখন ঢাকা মেডিকেলে মাপলাম তখন 180/140। এই হাসপাতালে ব্লাড প্রেশার নিয়ে অবহেলার এমন অনেক গল্প আছে। হার্ট অ্যাটাক হওয়া রোগীদের বড় একটি অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, এমন রোগীর সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশের 24% মানুষের উচ্চ রক্তচাপ আছে। তবে জাতিসংঘ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে দেখা যায় এই হার এখন 4% বেড়ে হয়েছে 28%। অর্থাৎ 17 কোটি মানুষের দেশে উচ্চ রক্তচাপের রোগী 4,86,00,000। অন্য কোনো রোগে এত রোগী নেই দেশে। সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে যাতে ট্রিটমেন্টগুলো সঠিকভাবে সবাইকে পৌঁছাতে দিতে পারে, কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে, আপনি আমরা সবাই মিলে যেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। রোগীদের অর্ধেকই জানেন না তাদের রক্তচাপ বেশি, আর চিকিৎসা নিয়েও একটা বড় অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ফলে আক্রান্তদের 84% অর্থাৎ 4 কোটি মানুষ জটিল 3 রোগের মারাত্মক ঝুঁকিতে। উচ্চ রক্তচাপ আসলে কি করে, বিভিন্ন অর্গানে গিয়ে এটা প্রেশার ক্রিয়েট করে। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় স্ট্রোকে গিয়ে, যে কোনো সময় হেমোরেজিক স্ট্রোক, মানে ওই ধমনিটা ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। তো যে কোনো সময় টাইম বোম হিসাবে মানুষজনের হাঁটাহাঁটি করছে বাকিরা, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে স্ট্রোক হচ্ছে, হঠাৎ করে এমআই হচ্ছে, মানে কিছুই ছিল না, জানতো না, ওই সময় স্ট্রোক হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে একজন রোগীকে দিনে গড়ে 10 টাকার ওষুধ খেতে হয়। সেই হিসেবে 4,86,00,000 মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে দৈনিক ব্যয় হবে প্রায় 50 কোটি টাকা। 1/4 বেশি রোগ যদি হাইপারটেনশনের মতো অসংক্রামক রোগে ভোগে, সেই ক্ষেত্রে শুধু এত বিশাল জনবল কার্যক্ষমতা হারায় না, তাদের জন্য তার ফ্যামিলির মধ্যে একটা ইকোনমিক বার্ডেন চলে আসে চিকিৎসার ব্যয় মেটানোর জন্য। এই বিশাল জনবলকে যদি আমরা অসুস্থ রাখি, তাহলে তাদের দেশের ন্যাশনাল জিডিপিতে একটা প্রভাব পড়ে, এবং সেটা অঙ্কের হিসাবে বিশাল। দেশে মোট মৃত্যুর 71%ই অসংক্রামক নানা রোগে। এই হার বেড়েই চলেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
কক্সবাজারের রুখিয়া ও বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 11টার পর থেকে উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। বিজিবি জানায়, এই সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। সতর্কতার পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারি। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াই নেমেছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। মিয়ানমারের বিবদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। আহত হয়েছেন আরও একজন অধ্যাপক। সকালে পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কে দুর্ঘটনা হয়। নিহত শিব শঙ্কর রায় মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন শঙ্কর ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান। এ সময় একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিলে শঙ্করকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাতের আধারে রাজধানীর ফকিরাপুল সহ বিভিন্ন প্রেসে চলছে বন্ড সুবিধায় আমদানি করা কাগজের অবৈধ বেচাকেনা। অভিযোগ, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই কাগজ খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। শুধু একটি প্রেস নয়, চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে আরও অনেক ব্যবসায়ী। ঘটনাস্থল ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। রাজধানীর ফকিরাপুল রাতে যেন অন্য চেহারা। ঘড়িতে তখন রাত 12টা। হাজী সবেদ আলী লেনের একটি প্রেসের সামনে দাঁড়ানো মস্ত বড় কাভার্ড ভ্যান থেকে নামানো হচ্ছে কাগজের বোঝা। সাধারণ কাগজ নয়, বিদেশ থেকে বন্ড সুবিধায় আনা কাগজ। এই কাগজের আসল গন্তব্য থাকার কথা ছিল সংবাদপত্র বা নির্দিষ্ট প্রকাশনা খাত, কিন্তু রাতের আধারে এই কাগজ খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রেস ব্যবসায়ীদের কাছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ধরে এভাবেই চলছে বাণিজ্য। সামবডি ইম্পোর্ট করছে, এইখানে আবার ইউজের জন্য যারা আনতেছে তারা ধরেন আবার হোলসেলারদের থেকে কিনে আনতেছে। এখন ইউজারকে আপনি জিজ্ঞেস করার প্রশ্নটা আপনার কাছে রয়ে গেছে, সেটা যে ইউজার কাগজটা কোথা থেকে পেল। 15 দিন 20 দিন পরে মাল বিভিন্ন প্লেস আছে, কথা বুঝলেন, এখানে আজ 1500 কাল 1500 এইভাবে মাল আসে। ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ী মানিক সর্দারের কাছে জানতে চাই, এই কাগজ কোথা থেকে এসেছে, বৈধ কাগজপত্র আছে কিনা। মেলেনি কোনো জবাব। এসকে প্রিন্টিং এর মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনিও কাগজের বৈধতা সম্পর্কে জানাতে পারেননি কিছুই। আপনার গণমাধ্যম না, আপনার মিডিয়া তো, এই তো মিডিয়ার কি রাইট আছে এটা দেখার? আপনার এটির যদি কোনো সমস্যা হয়, অফিস আছে, লাখ লাখ টাকা দামে তারা ব্যবসা করে, অফিসে এসে আপনি কি কাগজ লাগবো ওটা দেখে নেওয়ার সুবিধা নেই। বন্ড সুবিধায় আমদানি করা কাগজ নির্দিষ্ট খাত ছাড়া অন্যভাবে বিক্রি করে ফাঁকি দেওয়া হয় সরকারের বিপুল রাজস্ব। আর এভাবে লাভবান হয় একদল ব্যবসায়ী চক্র। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে বাতিল হলো শরৎ উৎসব। নানা মহলের আপত্তি ও গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানের ইতি টানল সত্যেন সেন শিল্পগোষ্ঠী। এতে ক্ষুব্ধ আয়োজক ও অংশগ্রহণকারীরা। প্রথমে চারুকলার বকুলতলা, পরে ভেন্যু স্থানান্তরিত হয়ে গ্যান্ডারিয়ায় অনুষ্ঠান থাকলেও বাতিল হয় অনুমোদন। উদ্যোক্তাদের দাবি, এসব উৎসবকে কুক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে ভুইফোর কিছু সংগঠন। কথা ছিল চারুকলার বকুলতলায় হবে শরৎ বন্দনা, থাকবে রং রূপের নানান বাহার। তবে শেষ মুহূর্তে ফিকে হয়ে গেল সব আয়োজন। প্রতি বছরের মতোই সকালে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। তবে একটি মহলের আপত্তিতে বাতিল হয় অনুমোদন। পরে বিকল্প হিসেবে গ্যান্ডেরিয়ার কচি কাচার মেলা প্রাঙ্গণে সাজানো হয় আয়োজন। তবে সেখানেও আসে বাধা। গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। শেষে নিজ উদ্যোগে বিচ্ছিন্নভাবে সঙ্গীত আর শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় শরৎ উৎসবের।
আয়োজক এবং অংশগ্রহণকারীরা জানান, ভেন্যুর ভাড়া সহ সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল দুঃখজনক। তাদের দাবি অব্যাহত থাকবে শিল্পচর্চা। হয়তোবা ওই আমাদের মনের সেই জায়গা থেকে আমরা যে 2-3 মাস পরিশ্রম করে যে জায়গাটায় আসার চেষ্টা করেছিলাম, যে প্রোগ্রামটা আমরা উপহার দিতে চেষ্টা করেছিলাম আমাদের ঢাকাবাসীকে, সেটা হয়তো আমরা দিতে পারিনি, কিন্তু আমি এটা বলবো না যে একদমই করতে পারিনি। এক সপ্তাহ আগেও যদি বলতো যে এখানে অনুষ্ঠান করা যাবে না, আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। এমন একটা সময় এসে এই কাজটা করলো, অর্থাৎ আমরা যাতে অনুষ্ঠানটা করতে না পারি, মূলত বিষয় সেই জায়গাটা। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জানান, ভুঁইফোর কিছু প্রতিষ্ঠান এসব অনুষ্ঠান কক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন, শরতের বন্দনা ব্যতীত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আয়োজনে। আজকে এই সবগুলো এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত একটি উৎসব, কিন্তু কেউ চেষ্টা করছে উৎসবগুলোকে হাইজ্যাক করার। বাঙালি সংস্কৃতিকে আপনারা লালন করেন আমি জানি, সেই সংস্কৃতি যাতে কোনোভাবেই কোনো অপশক্তি বিনষ্ট না করতে পারে সেই জায়গাটা আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। শরৎ উৎসবের আয়োজন না হলেও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে স্বল্প পরিসরে। এ নিয়ে সরাসরি কথা বলতে চায়নি পুলিশ, তবে স্থানীয়দের আপত্তি এবং গোলযোগের আশঙ্কার কথা জানান তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।